মিনিট, পার্সেলটা স্ক্যান মেশিনে ফেলুন। এই পার্সেল রিসেপশনে দিয়ে দাও। এই নিন। শ্যামু, হ্যাঁ ম্যাডাম। এই পার্সেলটা নাও, জাস্টিস রায়ের জন্য এসেছে। উনি ওপরে প্রাইভেট লজে আছে, ওকে দিয়ে দাও। বাবা রে, জাস্টিস রায়? ওর কাছে কে যাবে? কেন, কি হয়েছে? এক্ষুনি 10টা কথা শোনাবে। চেক অ্যান্ড মেট। রায়, দাবা খেলা ভুলে গেলে? এরকম কোনো ব্যাপার নয়, আমি শুধু আজ ভালোভাবে খেলবার মুডে নেই। আর শোনো, তুমি আজ আমাকে হারাবার চেষ্টা করবে না, বুঝলে? কেন ভাই, তোমার জন্মদিন তাই? একদম। খুব ভালো খেলেছো তুমি, আরেকবার খেলি? ঠিক আছে। হ্যালো স্যার, রায় স্যার। কি হয়েছে? হ্যাপি বার্থডে স্যার, আপনার জন্য পার্সেল এসছে। ঠিক আছে, রাখো এখানে। দাঁড়াও, এদিকে এসো। এবার কি হলো স্যার? এই নাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। Okay, okay. হ্যাপি বার্থডে স্যার, কিছু লাগলে বলবেন স্যার। ঠিক আছে। ও ভাবেও নি যে আজ বকার জায়গায় টিপ পাবে। এই সব লোকেরা না আমাকে কঠোর আর রাগী মানুষ মনে করে, কিন্তু আমার এতে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট এতে আমি মজাই পাই। আরে এসব ছাড়ো না, প্যাকেটটা খোলো, দেখো কি আছে। এই জিনিসটা কি? দেশের সর্বশ্রেষ্ঠ আইনের মাথাকে সম্মানসূচক উপহার। কোনো নাম নেই? প্রেস দ্য টেল। আপনি বলেছিলেন বম ব্লাস্ট হয়েছে? হ্যাঁ স্যার, লজে স্যার, ওই দুজন ওখানেই আছে। এই দেখুন স্যার। এখানে তো পুরো কাঁচ ছড়িয়ে আছে। সারা মুখে কাঁচের টুকরো রয়েছে, কিন্তু ক্ষতগুলো খুব গভীর নয়। আর রক্ত খুব একটা বেরোয়নি। তাহলে এরা মারা গেল কি করে? স্যার, মনে হয় বাক্সটার ভেতরে কাঁচের টুকরো ছিল। হ্যাঁ স্যার, এটার মধ্যে একটা কাঁচের শোপিস ছিল। স্ক্যান করার সময় গার্ড দেখেছিল। অ্যাকচুয়ালি স্যার, আজ জাস্টিস রায় স্যারের বার্থডে ছিল, এই জন্য এই বক্সটাকেও পাঠিয়েছিল। কিন্তু স্যার, এই বক্সটা তো মেটাল ডিটেক্টর স্ক্যানার সব থেকে ক্লিয়ার হয়ে এসেছিল, কিন্তু জানি না কেন এটা কিভাবে হলো। স্যার, আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই হাই প্রোফাইল জাজেস আর লয়ার, আর তাদের মধ্যে অনেকেই আছে যাদের প্রাণের ঝুঁকি থাকে। এই জন্য ওদের সিকিউরিটি আর প্রাইভেসির আমরা যথেষ্ট খেয়াল রাখি। তাহলে আজ কি হলো? হ্যাঁ স্যার, প্রেস দ্য টেল, কি এটা? যা কিছু এই বক্সে ছিল তার থেকেই কিছু হয়েছে। এই পার্সেলটা তো জাস্টিস রায়ের জন্য ছিল, কিন্তু জাস্টিস লাল বিনা কারণে মারা গেলেন। সাবধান, তার মানে অনলাইন শপিং করা হয়েছিল। চারদিকে কাঁচ ছড়িয়ে আছে, আর ইনি বলছেন যে ব্লাস্ট হয়েছে। প্যাকেটের ভিতরে কাঁচ থাকলে ব্লাস্টটা হলো কি করে? আর যদি এখানে বম ব্লাস্ট হয়ও, তাহলে মেটাল, প্লাস্টিকের টুকরো কিংবা বারুদ সেগুলো তো পাওয়া যাবে না। এরকম কিছুই নেই এখানে। একটা কাজ করো, এই বডি আর এই কার্ডটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর পুরবি, এই
জাস্টিস রায়ের মোবাইলটা চেক করো। এখানে মেটাল ডিটেক্টর আর স্ক্যানার তো সবই রয়েছে। যদি পার্সেলে বোম থাকতো তো ডিটেক্ট হলো না কি করে? স্যার পার্সেলে কিছু ছিল না স্যার, আমি ঠিকভাবেই দেখেছিলাম। আর স্ক্যানার মেশিনে স্যার শুধু কাঁচের জিনিসই দেখা যাচ্ছিল। আচ্ছা, এই স্ক্যানারের ফুটেজ স্টোর হয় তো? হ্যাঁ স্যার, ফুটেজ 24 ঘন্টাই স্টোর হয়, আর তারপর সেটা নিজে থেকেই ডিলিট হয়ে যায়। ওকে, ফুটেজটা একবার দেখতে চাই। এটা কি? তো শোপিস মনে হচ্ছে। দেখুন স্যার, কোথাও কোনো মেটাল ছিলই না, আর এত সূক্ষ্ম কাঁচি হতে পারে? যখন ওই ডেলিভারি বয় এসেছিল তখনকার ফুটেজ আছে? হ্যাঁ স্যার, কিন্তু কালকে বৃষ্টির জন্য সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল। আপনি বলছিলেন সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো, এই আপনার ব্যবস্থা? সরি স্যার। এখন সব মিলিয়ে আমাদের কাছে একটাই প্রমাণ আছে, ওই কুরিয়ার আইডি, ব্যাস। কিছু তো প্রমাণ পাওয়া গেল, বাকিটা ফরেন্সিক ল্যাবে ডক্টর সালুকে কিছু না কিছু খুঁজে বের করবেন। এটা তো কোনো দিশাই পাচ্ছি না, বুঝতে পারছি না আসলে এটা হলো কি করে। শালুকে তুমি এটা বুঝতে পারছো না যে এদের দুজনের কিভাবে মৃত্যু হয়েছে? আরে না না, এটা বুঝতে পেরেছি এরা কি করে মারা গেছে। এই যে কাঁচের টুকরোটা আছে না, এতে বিষ আছে, সেই কারণে এরা মারা গেছে। কাঁচের টুকরোগুলো বিষাক্ত ছিল? হ্যাঁ, ওই কাঁচের শোপিস বানিয়েছিল না, তো শোপিস বানানোর সময় কাঁচটা যখন গলানো হয়েছিল তখন খুনিওতে বিষ মিশিয়েছিল। যখন কাঁচ ঠান্ডা হয়ে গেল তখন পুরো কাঁচটাই বিষাক্ত হয়ে গেল। কেউ ভাবতেই পারবে না বস। আর স্যার, আমরা যখন এই কাঁচের টুকরোগুলোকে টেস্ট করলাম, জানতে পারলাম যে এটাতে এমন একটা বিষ মেশানো হয়েছিল যেটা যে কেউ নিজেদের বাড়িতেই বানাতে পারে। স্যার, আপনি তো বলছিলেন যে প্রবলেমটা সলভই হচ্ছে না, কিন্তু আপনি তো কেসটাই সলভ করে দিলেন। না 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 পঙ্কজ, এই কেসটা সলভ হয়নি। শুধু এটা জানতে পেরেছি যে কাঁচের টুকরোটা বিষাক্ত ছিল। বস, এই কেসটা যত সিম্পল মনে হচ্ছে ততটা সিম্পল নয়। কিন্তু স্যার, এটাতে এত কনফিউশনের কি আছে? কাঁচ ব্লাস্ট করেছে আর এদের দুজনের গায়ে লেগেছে। বিষাক্ত কাঁচের টুকরো, বিষ রক্তে মিশলো আর এরা দুজন মারা গেল, রাইট? কারেক্ট। তুমি মাঝখানে কি বললে? কাঁচ ব্লাস্ট হয়েছে। এখন প্রশ্নটা, এই কাঁচটা ব্লাস্ট হলো কি করে? যেখানে এর মধ্যে কোনো বিস্ফোরক নেই, কোনো ধরনের কোনো কেমিক্যাল মেশানো নেই, ব্লাস্ট হলো কি করে? ফরেনসিক সার্জনকে? আমি? তাহলে তো তুমি বলবে, তাই তো? আমি ফরেনসিক এক্সপার্ট, জাদুকর নয়। আচ্ছা, বুঝতে না পারলেই বলবে আমি জাদুকর নই। স্যার স্যার স্যার, আমরা এই বিষাক্ত টুকরোগুলো ছাড়া আরো একটা জিনিস পেয়েছি। এই কার্ডটা ওই গিফটার কাছে ছিল। এই কার্ডের পেপারটা এমনিতে তো মোটা দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দুটো পেপারকে জুড়ে এইভাবে জুড়ে বানানো হয়েছে। আর দেখুন এটাতে কি লেখা আছে। শাস্তি মৃত্যু। তার মানে খুনি শুধু খুনি করেনি, খুনের সাথে সাথে একটা বার্তাও পাঠিয়েছে, শাস্তি মৃত্যু। যা হয়েছে সেজন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু এরকম সময়ও আপনাকে কিছু প্রশ্ন করতে হবে আমাদের। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনার কাউকে সন্দেহ হয়? দেখুন, আমার স্বামী আইনের প্রতি কঠোর আর ন্যায়প্রিয় মানুষ ছিলেন, তাই খুব স্বাভাবিক ব্যাপার যে এইরকম মানুষের বহু মানুষ শত্রু হতে পারে। ওই অপরাধীরা যাদের উনি শাস্তি দিয়েছিলেন, সেই সব উকিল যারা ওর কঠোরতার জন্য খুব বিরক্ত ছিল আর ওর সিদ্ধান্তে অখুশি ছিল, প্রায় দিনই ওনার হুমকি ভরা ফোন আর চিঠিও আসতো। কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও উনি ওনার কাজের উপর গর্ববোধ করতেন। উনি মনে করতেন যে ওনার সততার পুরস্কার এটা। আই এম সরি, এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না আপনাদের। কিন্তু হ্যাঁ, আনন্দ আপনাদের সবকিছু বলে দেবে। আনন্দ? এই আনন্দ কে? আনন্দ ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। ও, কোথায় পাওয়া যাবে ওনাকে? ও আমার স্বামীর চেম্বারে ওপরে বসে কাজ করছে। আপনারা যদি চান তো ওনার সাথে দেখা করতে পারেন। মিস্টার আনন্দ, জাস্টিস রায়ের ওপরে অনেকবার আক্রমণ করা হয়েছিল, ওনার অনেক শত্রুও ছিল। এইসব ব্যাপারে আপনি কি বলবেন? স্যার, ওনাকে হুমকি দেওয়ার লোকের কিছু কম ছিল না। আচ্ছা, এরকম কতজন ছিল যারা ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল?
অসংখ্য। যে হুমকিগুলো আসতো ট্রফির মতো সাজিয়ে রাখতেন উনি। 1 মিনিট স্যার। এই হচ্ছে ওনার সবগুলো ট্রফি। এ তো দেখছি অনেক। মানুষ ওনাকে খুব কঠোর মনে করতেন, কিন্তু সত্যি কথা বললে উনি খুবই সৎ আর ন্যায়প্রিয় ছিলেন। এমনকি উকিলরা ওনাকে ভয় পেতেন, আর অপরাধী ওনার নামে কাঁপতেন। হুমকি দিয়ে চিঠি না হয় বুঝলাম, কিন্তু এই পাথর আর কালির মানে? কিছু বছর আগে কেউ বোধহয় ওই জানলা দিয়ে পাথর ছুঁড়েছিল, তো স্যার ওই পাথরটাও রেখে দিয়েছেন। আর এই ইঙ্কপটটা? আরে স্যার, এটা তো কয়েক মাস আগেরই ঘটনা। জাস্টিস রায়, এই কি করছো? তোমার এই কালি আমার জীবনটা বরবাদ করে দিয়েছিল, মনে আছে তো? আপনি চাইলেও আর ভুলতে পারবেন না, আমায় পারবেন না ভুলতে আর। দাঁড়াও, আনন্দকে শিশিটা নিয়ে এসো। ইয়েস স্যার। ওকে। আজ এই শিশিটা আমার স্টাডি রুমের সুভেনিয়ার হবে। ইয়েস স্যার। কমলের এই ঘটনার জন্য আবার তাকে জেলে যেতে হলো, বোধহয় এখনো জেলেই আছে। ফ্রেডি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে চলো। আর মিস্টার আনন্দ, জজ সাহেবকে যারা যারা হুমকি দিয়েছিল প্রত্যেকের ডিটেলস চাই আমার, প্রত্যেকের লিস্টও চাই। আরে ভাই বীরেন, প্লিজ আরেকবার খোঁজ করে দেখো, হয়তো কিছু খোঁজ পাওয়া যাবে। স্যার, এটা যখন পসিবলই নয় তখন আর কি করে জানা যাবে? দেখুন, আপনি শুধু আমাকে কাঁচের টুকরোই দেখাচ্ছেন, না এর মধ্যে বারুদ আছে, না কেমিক্যাল, না মেটাল, আর কোনো বিস্ফোরক পদার্থও তো নেই এর মধ্যে, যে আমরা জানতে পারি যে এই বিস্ফোরণটা কি করে ঘটলো। আরে ভাই, ওখানে যা থাকবে তাই তো তোমাকে দেবো না? ওখানে শুধু কাঁচের টুকরো ছিল, আর কিচ্ছু ছিল না। তাহলে স্যার এটা বোম ব্লাস্ট হয়নি, কারণ পৃথিবীতে এমন কোনো বোমই নেই যেটা কাঁচের টুকরো দিয়ে তৈরি হয়েছে। কাঁচের মধ্যে বিস্ফোরক গুণ থাকেই না স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি জানি কাঁচের কোনো বিস্ফোটক গুণ নেই, কিন্তু ওখানে ব্লাস্ট হয়েছে, আর ব্লাস্টে শুধু কাঁচের টুকরো পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি ভাই। তাহলে স্যার আমার ইচ্ছা আপনি এই কেসটাকে তাড়াতাড়ি সলভ করুন, যাতে আমরাও জানতে পারি যে এই ব্লাস্টটা হয়েছে কি করে। স্যার, স্যার আপনারা কাঁচের গুঁড়োর ব্যাপারে এতক্ষণ কথা বলছিলেন তো? আমি একজনকে চিনি যে এ ব্যাপারে হেল্প করতে পারে। গ্রেট। স্যার, ও সব রকম কাঁচের ব্যাপারে জানে। আই থিঙ্ক আমাদের একবার ওর সঙ্গে দেখা করা উচিত। দেখা করবো সারিকা, তুমি যার সঙ্গে বলবে তার সঙ্গে দেখা করবো। আমাদের শুধু জানতে হবে যে ওই কাঁচটা ফাটলো কি করে। হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে তুমি? স্যার ব্যাস 2 মিনিট, এক্ষুনি হয়ে যাবে, 2 মিনিট। ওকে, দেখি পূরবী কি পেলো। তুমি জানতে পারলে কিছু ওনার ব্যাপারে? হ্যাঁ স্যার, কিছু অদ্ভুত মেসেজ পেয়েছি জাস্টিস রায় আর জাস্টিস লালের মধ্যে। অদ্ভুত মেসেজ? কিরকম? এই দেখুন স্যার, এটা কোনো মেসেজ হবে বা হয়তো কোনো কোড, যেটা নাম্বার আর লেটার মিলিয়ে বানানো হয়েছে। এই দেখুন স্যার, এই মেসেজটা জাস্টিস রায় জাস্টিস লালকে 2 বার পাঠিয়েছেন। একবার এই 3 মাস আগে, আর দ্বিতীয়বার এই 1 মাস আগে। এবার এটা হয়তো দুজন বন্ধুর মধ্যে সিক্রেট কোনো কোড, আর নয়তো এটা কোনো ইম্পর্টেন্ট নিউজ আছে যেটা জাস্টিস রায় জাস্টিস লালকে জানাতে চান। একটা কাজ করো, ট্রাই করো ডিকোড করার, দেখো কিছু জানতে পারা যায় কিনা। হ্যাঁ, এই লিস্টটা কি কমপ্লিট হলো? হ্যাঁ স্যার, জাস্টিস রায়ের পিএ আনন্দ যে হুমকিগুলোর কথা আমাদের বলেছিল, সেই হিসেবে আমি সাসপেক্টদের 3টে ভাগে ভাগ করেছি। 3টে ভাগে কেন, কি জন্য? এখানে যতজন লোক আছে এদের মধ্যে সবাই কখনো না কখনো জাস্টিস রায়কে হুমকি দিয়েছেন, আর এদের মধ্যে বেশিরভাগ লোকই জেলে আছে। কিন্তু এই ভুবনেশ, এ একটা মার্ডার কেসে ভেতরে গেছিল, আর পরে এর যেহেতু মাথার গন্ডগোল ছিল সেই জন্য ওকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এ হচ্ছে কমলবাবু, ইনি জাস্টিস রায়ের ওপর কালি ফেলেছিলেন, আর সেই অপরাধে ওকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে কোথায় আছে কেউ কিছু জানে না। স্যার, এই যে দ্বিতীয় লিস্টটা দেখছেন, এদের মধ্যে 3জনকে
মৃত্যুদণ্ড দিয়েছেন জাস্টিস রয়, আর এরা এখনো জেলে নিজের সাজা ভোগ করছে। 3 আর এই 4 নম্বর ইনি কে? স্যার এর নাম হলো কিশোর। স্যার এর ছেলেকে জাস্টিস রয় 3 বছরের সাজা দিয়েছে, আর নিউজে একটা আর্টিকেল এসেছিল যে এত সাজা দেওয়ার দরকার ছিল না, সেই জন্য হয়তো ডিপ্রেশনে চলে গেছিল আর আত্মহত্যা করে নেয়। তাহলে ওর কাছে প্রতিশোধ নেওয়ার যথেষ্ট কারণ ছিল। আর এ হচ্ছে ধবন, এ একজন উকিল পেশায়। আর অদ্ভুত ব্যাপার এই যে আগের বছর এ জাস্টিস রায়ের কোর্টে অনেকগুলো কেস লড়েছিল, কিন্তু ও একটাও জিততে পারেনি, সব হেরেছিল। তাহলে হেরে যাওয়া উকিল কি প্রতিশোধ নেওয়ার জন্য জাস্টিস রায়কে? হ্যাঁ, এটাও হতে পারে যে কোনো উপযুক্ত উকিলই নয়। তাহলে সব মিলিয়ে আমাদের কাছে আছে 4 জন সাসপেক্ট। একজনই কমল, ভুবনেশ, কিশোর আর ধবন। স্যার গিফটকে পাঠিয়েছিল জানতে পেরে গেছি। ওই গিফটটা কমল পাঠিয়েছিল, সেটা শপাথলনের লোকেরা কুরিয়ার আইডি থেকে জানতে পেরেছে। তাহলে ওদের কাছে ওর অ্যাড্রেসটা তো আছে? না স্যার, অ্যাড্রেস তো জানতে পারা যায়নি। কোনো ব্যাপার না, কমল যে জেলে ছিল সেখান থেকে জানতে পারা যাবে। ওখানে যেতে হবে। সরি অফিসার, কিন্তু আমাদের ওকে 1 মাস আগেই ছাড়তে হলো। ও এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে গেল? 1 মিনিট, আপনি বললেন যে ওকে ছাড়তে হয়েছে, কিন্তু কেন? ওর শরীরের কারণে। কারণ বহু বছর ধরেও নেশাগ্রস্ত ছিল। 7 বছর আগেও একটা কেসে ধরা পড়ে, তারপরও মদ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু জেল থেকে বেরোনোর পরও আবার মদ খাওয়া শুরু করে। এই জন্যই ওর পুরো লিভার খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, এটাও তো হতে পারে যে ও লিভার খারাপ হওয়ার বাহানা করেছিল। না না স্যার, আমরা ডাক্তার দেখেই ওকে ছেড়েছিলাম। আচ্ছা, ওর অ্যাড্রেস তো আছে আপনার কাছে, ওটা দিয়ে দিন। অ্যাড্রেস তো আছে, কিন্তু আমার মনে হয় ওকে ওখানে পাবেন না, ওকে হসপিটালেই পাবেন। কারণ ওর যত তাড়াতাড়ি সম্ভব লিভার ট্রান্সপ্ল্যান্ট করবার দরকার ছিল। কিন্তু যতদূর আমি জানি যে যারা অত্যাধিক মদ্যপান করে তাদের লিভার ট্রান্সপ্লান্ট করা হয় না। পাওয়া যায়, যদি কম করে 6 মাস মদ না খায় তো। আর এখানে জেলে তো মদ পায়নি, সেই জন্য আমরা ওকে পারমিশন দিয়েছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। যদি এটাই হয় তো নিজের জীবন বাঁচানোর জন্য ও কোনো না কোনো কোথাও না কোথাও হসপিটালে রেজিস্ট্রেশন তো করাবেই। এক্স্যাক্টলি। আর এই কোনো ছোটখাটো অপারেশন নয়, যে কোনো জায়গাতে হয়ে যাবে। শহরে কমই হসপিটাল আছে যেখানে ট্রান্সপ্লান্ট করা হয়। কমলকে আমরা ওখানেই পেয়ে যাব। আরে সারিকা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কোনো গ্লাস ফ্যাক্টরিতে নিয়ে যাবে। বাট এনিওয়ে, যা কিছু আছে না সবই খুব সুন্দর। ধন্যবাদ। আপনি? স্যার, শি ইজ মাই ফ্রেন্ড দিব্যা। এই বিউটিফুল আর্ট গ্যালারিটা ওর নিজেরই। ও খুব সুন্দর সুন্দর আর্ট পিসেস বানায়, আর কাঁচেরও বানায়। আর দিব্যা, উনি ডক্টর সালুখে। হ্যালো। হাই। আচ্ছা, আই নিড ইয়োর হেল্প। আমরা কাঁচের জিনিস আর কাঁচের ব্যাপারে ইনফরমেশন চাই একটা মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য। শিওর। আচ্ছা দিব্যা, এই সব জিনিস আপনি বানিয়েছেন? হ্যাঁ। অবভিয়াসলি আপনি বানিয়ে থাকবেন, কিন্তু কিভাবে? খুবই সোজা। এমনিতে বেশিরভাগ জিনিসই কাঁচ গলিয়ে তৈরি হয়েছে। প্রোপেন টর্চ দিয়ে কাঁচ গলানো হয়, আর সেই গলানো কাঁচকেই মনের মতো আকার দেওয়া হয়। ও আচ্ছা, হ্যাঁ, এটা একটা এক্স রে ইমেজার, কাঁচের একটা শোপিসের। কিন্তু সারপ্রাইজিং এটাই যে এটা পুরো ব্লাস্ট হয়ে গিয়েছিল। ইউ থিঙ্ক ইটস পসিবল? এর আকার তো জলের বিন্দুর মতো, কিন্তু বুঝতে পারছি না এটা আসলে কি। দিব্যা, আরো একবার মন দিয়ে দেখুন এটা। হয়তো কোনো এমন জিনিস থাকবে যেটা আপনি এখনো দেখেননি। 1 মিনিট, এর পিছনটা দেখছেন আপনারা? এটা জেনে শুনে তো তৈরি করা হয়নি। যে এটাকে বানিয়েছে সে কাঁচ গলিয়ে খুব তাড়াতাড়ি সেটাকে ঠান্ডা করে দিয়েছে, একদম তাড়াতাড়ি। তাই জন্য এই কাঁচের আকার শুধু বিন্দুর মতোই হয়নি, বরং এর শেষটা পাতলা, লম্বা আর সূক্ষ্ম হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। কাঁচটাকে গলানোর পর ঠান্ডা করে দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে কারণে ফোঁটার মতো হয়েছে। মাই গড! সারিকা, আমাদের ল্যাবে যেতে হবে তাড়াতাড়ি, এক্ষুনি। আর হ্যাঁ, ওই দিব্যা, আপনার এখানে এসে আমাদের খুব উপকার হলো। ওকে।
কিশোর, ধাওয়ান, ভুবনেশ, জাস্টিস রায়ের খুনের ব্যাপারে তোমাদের তিনজনকে এখানে ডাকা হয়েছে। মরে গেছে। খুব ভগবান হয়ে ঘুরতো, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করতো। চলো, ভালোই হয়েছে মরে গেছে। স্যার, একে তো দেখে মনে হচ্ছে যে এর মাথার অবস্থা ঠিক নেই। হতে পারে ও অভিনয় করছে। অ্যাসাইলামের অ্যাটেন্ডেন্সে আছে? স্যার, এখানে তো লেখা আছে যে অনেকদিন ধরে বাইরেই বেরোয়নি, আর এই রিপোর্টটা নিজে ডক্টর বানিয়েছেন। এই দেখুন। ঠিক আছে, নিয়ে যাও একে। চলো চলো ওঠো। খুশি তো আপনিও হয়েছেন না জাস্টিস রায়ের মৃত্যুতে? দেখুন, আমি মানছি যে আমার ছেলের দোষ ছিল, ভুল সঙ্গে পড়ে গিয়েছিল ও। কিন্তু না তোর অপরাধ অতটা বড় ছিল, না তোর বয়স, যে ওকে ক্ষমা করা যেত না। আর যদি শাস্তি দিতেই যদি হতো তো কম শাস্তি দেওয়া যেত ওকে। কিন্তু জাস্টিস রায় এরকম কিচ্ছু করলেন না। যার জন্য আপনার ছেলে আত্মহত্যা করে নেয়, হ্যাঁ, আর তার জন্য আপনি জাস্টিস রয়কে দায়ী করেন। নিশ্চয়ই মানি, আর আমি নিজেকেও অপরাধী মানি। হয়তো আমার লালন পালন করবার মধ্যেই খামতি ছিল। আর ধাওয়ান বাবু, আপনি গত বছর জাস্টিস রায়ের কোর্টে 17টা কেস লড়েছেন, আর আপনি ওই 17টা কেসে হেরে গেছেন। আপনারও রাগ হয়েছে, সেই জন্য সেই জন্য আমি ওনাকে খুন করেছি, এটা ভাবছেন আপনি? এর থেকে হাস্যকর কিছু হতেই পারে না। এই ঘটনার জন্য কেউ কারোর খুন করে নাকি? ওনার জাজমেন্টের কারণে আপনার ক্লায়েন্ট আপনাকে ছেড়ে চলে গেছে। একজন উকিল হওয়ার দরুন আপনার বদনাম হয়েছে। জাস্টিস রায় শুধু আপনার বিরুদ্ধে বিচার করেছেন তাই নয়, আপনার প্র্যাকটিসের বিরুদ্ধে, আপনার ওকালতির বিরুদ্ধে জাজমেন্ট দিয়েছেন। স্যার, আমি এটা বলছি যে আপনি যা বলছেন সেটা ঠিক, কিন্তু এর থেকে কখনোই প্রমাণিত হয় না যে আমি ওনার খুন করেছি। ধাওয়ানবাবু, প্রমাণ হয়নি তো কি হয়েছে? হতে তো পারে। দেখুন স্যার, আমার এত দিনের একটা প্র্যাকটিস, এই প্রফেশন আমি নতুন নই স্যার। এত বছর ধরে আমি অনেক চেষ্টা করে একটা নাম করেছি, লোক চেনে আমাকে। আর স্যার, যেই সময় জাস্টিস রায়ের খুন হয়েছে সেই সময় আমি কোথায় ছিলাম, কার সাথে ছিলাম, কি করছিলাম, চাইলে এই সমস্ত বিবরণ আমি দিতে পারি, আর সেটাও প্রমাণ আর সাক্ষী দিয়ে। একটা কথা ভুলে যাবেন না ধাওয়ানবাবু, খুন একটা পার্সেলের কারণে হয়েছে, আর যে সময় খুন হয়েছিল সেই সময় খুনি ওখানে উপস্থিত ছিল না। বুঝেছেন আপনি? এই জন্য আপনার সাক্ষী, আপনার ফেভারে কোনো প্রমাণ আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি এটা ভুলবেন না যে যতক্ষণ না এই কেস সলভ হচ্ছে আপনি আমাদের সন্দেহের মধ্যেই আছেন। ডক্টর পুনিত? ইয়েস স্যার, দ্যাটস ডক্টর পুনিত। থ্যাংক ইউ। ডক্টর পুনিত, আমরা সিআইডি থেকে আসছি, আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল কোমলের ব্যাপারে। হ্যাঁ, আমার মনে আছে। আসলে কমল আমাদের লিভার ট্রান্সপ্লান্টের লিস্টে আছে, আর আমরা ওনার জন্য সঠিক ডোনারের অপেক্ষা করছি। আর আরেকটা ভালো খবর যে ও মদ খাওয়া একদমই ছেড়ে দিয়েছে, না হলে আমরা এই অপারেশন করতে পারতাম না। তাহলে আপনার কাছে এই কোমলের অ্যাড্রেস তো আছে? আগে ঠিকানা তো নেই। আচ্ছা, যদি আপনি ডোনার পেয়ে যান তাহলে আপনারা কন্ট্যাক্ট করবেন কি করে? সিম্পল ব্যাপার, আমরা ডোনার্স আর প্রয়োজনীয় পেশেন্টের লিস্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিই, আর সমস্ত পেশেন্ট নিজেদের ডোনারদের সঠিক লিস্ট ওখানে দেখেন আর আমাদের সাথে যোগাযোগ করেন। যদি কমল তার নাম লিস্টে দেখে ফেলে তাহলে নিশ্চিতভাবে এখানে চলে আসবে। এটা তো খুব ভালো খবর। আচ্ছা ডক্টর, আপনাকে আমাদের একটা কাজ করতে হবে। গলানো এই কাঁচটাকে গরম গরম তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, তাড়াতাড়ি। জল ছাড়া এই কাজটা আর ভালোভাবে কে করতে পারে?
আর এভাবে হয়েছে এই কাঁচের ফোঁটা। কিন্তু জাস্টিস রায় যে কাঁচের ফোঁটার জন্য মারা গেছিলেন সেটা তো আরো বড় ছিল। ঠিক আছে, আমিও একটা বড় ফোঁটা বানানোর চেষ্টা করি। এই কোডগুলো আসলে কি কিছু বুঝতেই পারছি না। মাই গড, আরে স্যার ডক্টর শালুকে কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? স্যার স্যার এসব হলো কিভাবে? আপনি আবার বোম বানাচ্ছিলেন না তো? কি বস, ওই জাস্টিস রায় আর জাস্টিস লালকে যেভাবে মারা হয়েছে না, আমি জানতে পেরেছি ওই বোমটা কিভাবে বানানো হয়েছিল। খুব সহজ। সেটা কি করে স্যার? আরে ভাই, সব এখানেই জিজ্ঞেস করবে। আরে ছাড়ো ছাড়ো ভাই। উঠুন স্যার। বস, কাঁচের এই ফোঁটার মতো আকৃতিতে তৈরি করা একভাবেই সম্ভব। গরম গরম গলন্ত কাঁচকে জলে ফেলা, গলন্ত কাঁচ জলের মধ্যে পড়বে আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে এই ফোঁটার মতো আকার নেবে। ওর এই আকারের জন্যই একে কাঁচের অশ্রু বলা হয়। দেখো ওই কাঁচের অশ্রুর কথা ছাড়ো, কিভাবে তৈরি হয়? এই কাঁচের অশ্রু কিভাবে বাস্ট করলো সেটা বলো। সেইটাই তো জানবার চেষ্টা করছিলাম বস। আমি এই কাঁচের অশ্রু মানে এই ফোঁটাটার ডগাটা ধরে খুব ভাঙার চেষ্টা করেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। আমার হঠাৎ মনে পড়লো পার্সেলের সঙ্গে একটা মেসেজও এসেছিল। ওই মেসেজে লেখা ছিল প্রেস দ্য টেল। আমি এর টেল, এর ছুঁচলো অংশটায় চাপ দিলাম আর বুম, তারপর তো সব জানা আছে। কি বলছে স্যার? এই লেস চাপলেন আর ফেটে গেল, এটা কিছু বুঝতে পারলাম না। আমি বোঝাচ্ছি। আসলে এ সমস্ত ঘটে কাঁচের অণুতে সৃষ্ট ভয়ঙ্কর চাপের কারণে। যখন এই কাঁচ, গরম গরম কাঁচ, গলন্ত কাঁচ একদম ঠান্ডা হয়ে যায়, তখন এর অগ্রভাগে একটা ভয়ঙ্কর চাপের সৃষ্টি হয়। আর তারপর এই লেজের অংশটা যখন ভাঙা হয়, তখন হঠাৎ একটা চাপের ফলে এর যেন দম বেরিয়ে যায়, আর তখনই ব্লাস্ট হয়। বুম, ব্লাস্ট। এই সমস্ত সাধারণ মানুষ বোঝেই না। এটা জানতে গেলে ভৌত বিজ্ঞান সম্বন্ধে ডিটেলস নলেজে আনতে হবে। তার মানে খুনি এমন কেউ যে এইসব ব্যাপারে খুব ভালোভাবে জানে। ডক্টর পুনিত নিজের কেবিনে আছেন? হ্যাঁ স্যার আছে। থ্যাংক ইউ। ডক্টর, ডক্টর আমার ডোনার পাওয়া গেছে। হ্যাঁ, কবে করছেন আমার অপারেশন? কবে করছেন? ও এখনই আমরা আপনার অপারেশন করতে পারবো না, আপনার জন্য সঠিক ডোনার এখনো পাইনি। এরকম কি করে হতে পারে ডক্টর? আমার নাম লিস্টে সব থেকে আগে ছিল। দেখুন, আমি জেল থেকে বেরিয়ে গেছি, শাস্তি সম্পূর্ণ করেছি। তাহলে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি সেরকম কোনো ভুলও করিনি। আর জাস্টিস রায়কে খুন করা হয়েছে। কেন করলে খুন? জাস্টিস রায়ের খুন? কিন্তু আমি কিছু করিনি। আপনি সপাতান ওয়েবসাইট থেকে জাস্টিস রায়ের জন্য ওনার জন্মদিনে উপহার পাঠিয়েছিলেন না? না তো, আমি কোনো গিফট পাঠাইনি। তুমি যখন কিছু করনি তখন আন্ডারগ্রাউন্ডে কেন ছিলে? দেখুন, আমি আন্ডারগ্রাউন্ডে যাইনি। সত্যিই আমার শরীর খারাপ থাকে, তাই শহরের বাইরে হেলথ স্পা জয়েন করেছি আমি। জেল থেকে বেরিয়ে আমি এখন ওখানেই থাকি। আর ওই পার্সেল, ওই কাঁচের শোপিসটা যেটা আপনি জাস্টিস রায়কে পাঠিয়েছিলেন সপাতন ওয়েবসাইট থেকে, যেখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলসও ছিল? হ্যাঁ, আমি সফাতন ওয়েবসাইট থেকে শপিং নিশ্চয়ই করেছি, আর পার্সেলও পাঠিয়েছি, কিন্তু জাস্টিস রায়কে পাঠাইনি। আমি আমার মেয়েকে পাঠিয়েছি সেটা, কারণ ওর জন্মদিন ছিল। আমার স্ত্রী আমার ওপর রেগে আছে, তাই আমার মেয়েকে আমার সঙ্গে দেখা করতে দেয় না। তাই আমি ওই সফাতন ওয়েবসাইট থেকে গিফট কিনেছি আর মেয়েকে পার্সেল করে দিয়েছি। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আছে না স্যার। আমি আপনাদেরকে সফাতন ওয়েবসাইটের অ্যাকাউন্টটা দেখাচ্ছি, ওখান থেকেই আপনারা বুঝতে পারবেন আমি কবে কখন কি কিনেছি। এই দেখুন। ঠিক আছে। এই লোকটা তো সত্যি সত্যি কথা বলছে। এ তো ওই গিফটটা নিজের মেয়ের জন্য কিনেছিল, আর সেটাও জাস্টিস রায়ের মৃত্যু 2 সপ্তাহ আগে। তার মানে খুনি এটা চাইছিল যে
ওকে আমরা সন্দেহ করি। তার মানে ও যেই হোক, তার কমলের পুরো হিস্ট্রি সম্পর্কে সে অবগত ছিল। ওর বাড়ি থেকে ওই পার্সেলের বক্সটা চুরি করেছিল, ওর মধ্যে কাচের জিনিসটা রেখেছিল আর জাস্টিস রায়কে পাঠিয়ে দিয়েছিল। খুনি সেই যে এই পার্সেলটা জাস্টিস রায়ের কাছে পৌঁছেছিল। বস, হ্যাঁ, 1 মিনিট এসো। বস, এ দেখো, এই অ্যাড্রেসের নিচে আছে আর একটা অ্যাড্রেস, আর এই দুটো ঠিকানাই আলাদা আলাদা। ড্যামিট, একটা প্রমাণ পাওয়া গেল, সেটাও ভুল। তার মানে কমল নির্দোষ। বস, এই কাগজটা ল্যাবে নিয়ে গিয়ে ভালো করে চেক করে দেখি। ঠিক আছে। স্যার, হ্যাঁ, স্যার পেয়ে গেছি। একটা প্রমাণ গেল তো আরেকটা পেয়ে গেলাম। কোড ডিকোড করা গেছে। কোডে কি আছে? স্যার ওটা কোনো কোড নয়, সিম্পল মেসেজেস। ওই দুটো ডেটে যখন জাস্টিস রায় জাস্টিস লালকে মেসেজেস পাঠিয়েছিলেন, সেই দুটো দিনেই দুটো কথা কমন ছিল। কোন কথাটা? স্যার প্রথম কথা, ওই দুটো ডেটেই দুজন জাজেসের মধ্যে একজন এই শহরের বাইরে ছিল। আর দ্বিতীয় কথা, ওই দুটো ডেটই সানডে ছিল। আর যেদিন খুন হয় সেই দিনও সানডে ছিল। এক্স্যাক্টলি স্যার। আর আমরা যাবার আগে ওনারা দুজন দাবা খেলছিল। ইয়েস স্যার। যে মেসেজেসগুলো জাস্টিস রায় জাস্টিস লালকে পাঠিয়েছেন সেগুলো কোনো কোড নয়, দাবা খেলার চাল ছিল। ও, তারা দুজন যেখানেই থাকুক না কেন নিজেদের দাবা খেলাটা কমপ্লিট করবেই। যেখানে শেষ হবে পরের বার সেখান থেকেই শুরু হবে। ও, মানে দুজন জাজেস, ওরা সানডেতে দাবার চাল চালতো, আর এটা খুনি জানতো, আর সেই জন্যই সেই সানডেতে ও নিজে হাতে করে ওই পার্সেল ডেলিভারি করে। ও জানতো জাস্টিস রায় ওখানে আছে। স্যার, ও এটাও জানতো যে জাস্টিস লালও ওখানে থাকবেন। ঠিক কথা বলেছো অভিজিৎ, একদম ঠিক। আমরা তো এটা ভেবে চলছিলাম যে খুনি শুধু জাস্টিস রায়ের ওপর হামলা করেছে, আর সেই বিস্ফোরণে জাস্টিস লালের প্রাণ অকারণে চলে গেছে। কিন্তু আসল কথাটা হলো এই, খুনি চাইতো যে জাস্টিস রায়ের সঙ্গে সঙ্গে জাস্টিস লালকেও যাতে শেষ করতে পারে। কিশোর, যতীন, ভুবনেশ, এদের তিনজনেরই কুষ্টি ঠিকুজি বের করো। দেখা তো যাবে যে এদের তিনজনের মধ্যে এমন কি কারণ ছিল যে ওদের দুজনকে খুন করার। আর ধাওয়ান, আর খোঁজ নাও ওর যতগুলো কেস আছে যেগুলো জাস্টিস লালের কোর্টে লড়েছিল, সেগুলো কি আর কার কার ছিল। স্যার, হ্যাঁ স্যার ধাওয়ানের ব্যাপারে জেনে এলাম। জাস্টিস লালের কোর্টেও 100টার মধ্যে 75টা কেস হেরে গেছিল। স্যার, হ্যাঁ, স্যার যতীনের জেল রেকর্ড পেয়ে গেছি। ওর উকিল ডিপ্রেশনের অজুহাত দিয়ে ওকে জেল থেকে ছেড়ে দিতে বলেছিল, আর ওর আপিলটা নাকচ হয়ে গিয়েছিল। যা আর কেউ নয়, জাস্টিস লাল ছিলেন। ও, তাহলে যতীনের বাবা কিশোরের কাছে অনেক কারণ ছিল খুন করার, কিন্তু এত জটিল প্ল্যান কি ও করতে পারে? সেটাই তো স্যার। কিশোর হলেন একজন স্কুল টিচার। উনি কিভাবে জানবেন যে কাঁচের অশ্রু থেকে কোনো মানুষের প্রাণ যেতে পারে? সেটা তো এনার কথায় বোঝা যাবে। এই কিশোর মাস্টার মশাই স্কুলে কোন সাবজেক্ট পড়ায়, খোঁজ নাও কোন সাবজেক্ট উনি স্কুলে পড়ায়। এবার আসো ধাওয়ানের কাছে, ওর কাছে অ্যালিবাই আছে। ব্যাস, এদের দুজনের অ্যালিবাই আবার চেক করো খুব ভালো করে। বাচ্চারা, আমি আজ তোমাদের এক নতুন এক্সপেরিমেন্ট শেখাবো। তোমরা জানো সেটা কিসের? কালারসের এক্সপেরিমেন্ট। রেডি? এই দেখো, এটা দুধ, আর আমি এর মধ্যে এখন ডিফারেন্ট কালারের একটা একটা করে ড্রপ দেব। নাও কাম হিয়ার। দেখো বাচ্চারা, এখন
এখন আমি যখন এই বারটা দুধের মধ্যে ডোবাবো তখন তোমরা দেখতে পাবে যে অনু কিভাবে প্রক্রিয়া করছে। দেখো, দেখলে? একেই বলে বিজ্ঞানের জাদু। দারুণ। না, আমি আপনার রিসার্চের কথা বলছি না, আপনার ব্যাপারে বলছি। আপনি কখনো বলেননি যে আপনি সায়েন্সও পড়ান, বিজ্ঞানও পড়ান? আপনারা এখানে? আমি তো ব্যাস ওই প্রাথমিক বিজ্ঞান পড়াই। আপনি বাচ্চাদের ওই কাঁচে চোখের জলের প্রয়োগটা দেখাননি? কেমন করে লেজটা চাপলেই ব্লাস্ট হয়ে যায়? আপনারা যে কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি সব জানেন। এবারে আপনি বাচ্চাগুলোকে যেতে বলে দিন। বাচ্চারা, আজকের মতো ছুটি, বাকি পড়াশোনা কাল। যাও তোমরা। স্যার, এই সিগনেচারটা চেনেন আপনি? রবিবার মনে আছে আপনার, যেদিন টিচার প্যারেন্টসের মিটিং ছিল? আর ওই দিনই জাস্টিস রায় আর জাস্টিস লালের খুন হয়েছিল। ওই দিন আপনি আসেননি, অ্যাবসেন্ট ছিলেন। এই কেসে যাদের ওপর আমাদের সন্দেহ ছিল ওনাদের অ্যালিবাই, মানে খুনের সময় কোথায় ছিলেন, কার সাথে ছিলেন, ওটার পুরো বিবরণ প্রমাণের সাথে আমাদের কাছে আছে, শুধু আপনারটা ছাড়া। রবিবার আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আমার শরীর ঠিক ছিল না, এই জন্য আমি যেতে পারিনি। মিথ্যে। আপনি বাড়িতে নয়, ক্লাব হাউসে ছিলেন। জাস্টিস রায়কে ওই প্যাকেজটা ডেলিভার করতে গেছিলেন। যদি আমি মেনে নিই যে আপনি ঠিক বলছেন, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ তো এখন আপাতত নেই। আচ্ছা, এই যে আপনি এইখানে এত রিসার্চ করছেন, মানে বাচ্চাদের যেগুলো দেখান, এটা ছাড়াও কি অন্য কোথাও রিসার্চ করেন নাকি এখানেই শুধু? না, ব্যাস এখানেই একটাই খোলা বড় জায়গা আছে যেখানে আমি বাচ্চাদের ইন্টারেস্টিং প্রয়োগ বলে থাকি। আচ্ছা, স্যার। হ্যাঁ পঙ্কজ। আরে, আপনারা ওদিকে কোথায় যাচ্ছেন? আরে, এটা কি করছেন আপনারা? মিস্টার প্রফেসর, আপনি প্রমাণ চাইছিলেন না? ওটাই খুঁজছি। স্যার, চিনতে পারছেন এটা? এটা তো একটা টুকরো। এরকম অনেক টুকরো এখানে পাওয়া যাবে যদি আশপাশটা ভালো করে খোঁড়া হয়। এটা আপনিও জানেন। এটা কোনো সাধারণ কাচের টুকরো নয় ডক্টর। আপনি যে এক্সপেরিমেন্টস করেছিলেন আর যে প্রয়োগ সফল হয়নি, আপনি সেই কাচের টুকরোগুলো এনে এখানে পুঁতে দিলেন, তাই না? এবার আপনি সত্যি বলবেন নাকি আমরা কাজটাকে টেস্ট করব? কারণ যদি আমরা এটা টেস্ট করি তাহলে তো নিশ্চয়ই বিষটা পাওয়া যাবে। হ্যাঁ, আমি ওই দুজনকে মেরেছি, কারণ ওই দুজনে মিলে আমার ছেলেকে মেরেছিল। আমি ওই সময় ভেবে নিয়েছিলাম যে আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি ওই দুজনের উপর নজর রাখা শুরু করলাম। একদিন বাচ্চাদের জন্য ইন্টারনেটে কিছু নতুন প্রয়োগ খুঁজছিলাম আমি, তখনই আমি এই কাঁচের চোখের জলের প্রয়োগটা পেলাম। আমি তখনই বুঝে গেলাম যে আমার ছেলেকে সুবিচার দেবার এটাই একটা রাস্তা। আমি জানতাম যে কমল জাস্টিস রায়ের ওপরে কালি ছুঁড়েছিল আর সদ্যই জেল থেকে ছাড়া পেয়েছিল। আমি ওর মেয়ের ব্যাপারেও জানতাম। আমি জানতাম যে ওকে বার্থডে গিফট নিশ্চয়ই পাঠাবে। আরে দাদা, এটাও নিন। ব্যাস, ওই গিফটের বাক্সটাই আমি ওখান থেকে তুলে নিলাম আর আমার ভাবনার পরিণতি দিলাম। আমি ওটাকে খুব সাবধানে প্যাক করলাম। আর তারপর বাক্সর ওপরে পুরনো অ্যাড্রেসের জায়গায় নতুন অ্যাড্রেস লেখা কাগজ আটকে দিলাম। তারপর আমি ওই দুজনের মৃত্যুর অস্ত্র ওইখানে পৌঁছে দিলাম। আমার যা করবার ছিল আমি করে নিয়েছি। আমি ওই দুজনের থেকে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, ওকে সুবিচার দিয়েছি। নেয় না, শুধুমাত্র প্রতিশোধ ছিল, যাতে না তোমার মৃত ছেলের আত্মার শান্তি পাবে
না ওই বাচ্চাদের যারা তোমাকে গুরু মানে। হ্যাঁ, তোমার ওই ভুল থেকে ওরা শিক্ষা ঠিক পাবে। নিজের বাকি জীবনটা জেলে কাটানোর সময় নিজের ভুলটা হয়তো আপনি বুঝতে পারবেন। রিয়া কোথায়? ডক্টরের সাথে ভেতরে আছে, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ও মাই গড! রিয়া, রিয়া, শি ইজ ডেড। কি হলো রিয়া, হলো কি তোর? দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আসছি 2 মিনিট। পারফেক্ট, একটা সেলফি নিয়ে নি। ইয়েস, বেস্ট পিক। এটা কি? এই গিফটটা তাও আবার আমার নামে। ওয়াও, এই ড্রেসটা তো পুরো একদম আমার মতন। আর এই মিউজিকটা তো আমারই ফিল্মের। ওয়াও, দিদি, কি হয়েছে? দিদি, কি হলো? কি হয়েছে? আরে বল না কি হয়েছে? কি বলছিস না কেন? কি হয়েছে দিদি? দাদা, এই বক্সটা তো কুরিয়ারের লোক দিয়ে গেছে। বিরক্ত হয়ে পড়েছি, একদম বিরক্ত হয়ে পড়েছি। ও আমাকে মেরে ফেলেই শান্তি পাবে মনে হয় মা। না সোনা, মা, এরকম বলিস ও না। আমাকে মেরে ফেলবে। রিয়া, সিআইটি। স্যার, এ হলো আমার বোন রিয়া। হ্যালো স্যার। ইনি হলেন মিস্টার গিরিশ, খুব বড় একজন প্রডিউসার। হ্যালো স্যার। আর ইনি হলেন মিস্টার অভয়, একজন নামী ডিরেক্টর। Hi, sir. আর এ হলো স্যান্ডি, রিয়ার ম্যানেজার। হ্যালো। ইনি হলেন আমার মা, আর ও আমার ছোট বোন অনন্যা। এটা রিয়ার বডিগার্ড বিঘ্নেশ। বডিগার্ড। তুমি থাকতে এসব কি করে হচ্ছে? এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারছি না। ব্যাস একবার শুধু আমার হাতে পড়ুক, আমি তাকে শেষ করে ছাড়বো। এখনো আমরা যখন এসে গেছি তখন আমরাই ওকে শেষ করে দেবো। আচ্ছা, একটু ওই পুতুলটা দেখান। টিকেএস কুরিয়ার সার্ভিস থেকে এসছে স্যার। ইউ আর নেক্সট। রিয়া, এসব ঘটনা কবে থেকে চলছে? অনেকদিন ধরে স্যার। আপনি? 3 সপ্তাহ আগে উনি পুলিশের রিপোর্ট লিখিয়েছিলেন স্যার। আমি মহেশ, ক্রাইম ব্রাঞ্চ। কেসটায় কোনো প্রগ্রেস হয়েছে? তেমন কিছু না স্যার। এ যেই হোক ভীষণ চালাক, তাই খুব সহজে ধরা যায় না স্যার। আসবে, অবশ্যই আসবে, শুধু একটা সুযোগ চাই। রিয়া, এসব কতদিন ধরে চলছে? স্যার, অ্যাকচুয়ালি এটা 6 মাস ধরে চলছে। এই লোকটা আমাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মেসেজ করতো সব সময়। আর তারপর আমার মনে হলো লাইক ফ্যান টাইপের কোনো লোক আমাকে মেসেজ করছে। বাট এ আমার নামে নিজের আইডিও বানিয়েছিল, আই লাভ রিয়া। রিয়া, ইউ আর বিউটিফুল, আই লাভ ইউ সো মাচ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। উত্তর দাও, না হলে ভালো হবে না। চেহারা খারাপ করে দেব। ও গড, প্রাণে মেরে ফেলবো। মাই গড। তাহলে আপনি ওকে ব্লক করেননি কেন? অফকোর্স ম্যাম, আমি ব্লক করেছিলাম, কিন্তু উনি খুব জেদি টাইপের লোক ছিল। ও নিজের আলাদা আলাদা প্রোফাইল বানিয়ে আমাকে খুব ডিস্টার্ব করতো। শুধু তাই নয়, ও আমাকে আমারই চোখ ছাড়া ফটো পাঠিয়ে, আর তাতে এটাই লেখা ছিল যে যদি আমি ওকে ছাড়া অন্য কাউকে দেখি তাহলে ও আমার চোখ তুলে নেবে। কোনো পাগল প্রেমী মনে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার,
এই পাগল লোকটা তো আমাকে ফোন করে করে বিরক্ত করে দিয়েছে। আর ও এটাও বলছিল যে ও আমার সাথে দেখা করতে আসবে। আর স্যার স্যার তারপরে এত রাত কেটে গেছে কিন্তু আমি একটা রাতও নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। মহেশ, এই লোকটার আইপি অ্যাড্রেস ক্র্যাক করেছিলে? করেছিলাম স্যার, তারপর? কিন্তু সমস্ত মেসেজ আলাদা আলাদা আইপি নাম্বার থেকে পাঠানো হয়েছে। আর কলসের ডিটেলস? সমস্ত ডিটেল নকল স্যার। আর ও যা কিছুই করছে ভীষণ প্ল্যানিং করে করছে। সমস্ত কল আলাদা আলাদা নাম্বার থেকে করেছে। মনে হচ্ছে ফোন বার্নারের ব্যবহার করা হয়েছে। কোন লোকেশন থেকে কল করা হয়েছিল? সমস্ত লোকেশন আলাদা আলাদা স্যার। এই দেখুন, বরেলি, ঝাঁসি, ইন্দোর, আহমেদনগর। তার মানে কল ডিটেলসগুলো সব নকল? কলের ডিটেলসটা নকল নাকি হয়তো ও আস্তে আস্তে রিয়ার কাছাকাছি আসছে। আহমেদনগর মুম্বাই থেকে খুব একটা দূর নয় স্যার। কিন্তু এই কুরিয়ার কোম্পানি তো মুম্বাইরই স্যার। তাহলে ও মুম্বাইতে চলে এসেছে। স্যার এটা কিরকম কথা বলছেন আপনি? ও যদি মুম্বাই চলে আসে তাহলে আমি কোথায় যাব? শহর ছেড়ে দেব? আমি কোথায় যাব স্যার? এই শহর ছেড়ে যাওয়ার দরকার নেই রিয়া, ভয় পেও না। এবার তার ভালোবাসার অসুখটা আমরা সারিয়ে তুলবো। স্যার এটা সেই বিল্ডিংটাই যেখানে আমি কোরিয়ার সার্ভিস দিয়েছিলাম। যে তোমাকে এই পার্সেলটা দিয়েছিল সে কিরকম দেখতে? ওর মুখটা আঁকাতে পারবে? স্যার আমি ওর মুখ দেখিনি, ঘরের ভেতরটা একটু অন্ধকার ছিল, তবে ওর মুখে একটু দাড়ি ছিল। ও একটা ক্যাপও পরেছিল স্যার। মনে হয় চেষ্টা করেছিল নিজেকে লুকোনোর, ওই কোরিয়ারের লোকটা। স্যার, হ্যাঁ, ইনি এই বিল্ডিং এর সেক্রেটারি। এনার কথা অনুযায়ী ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ আর মালিক কানাডায় থাকেন। তাহলে কোন কোরিয়ার থেকে দিয়েছে? ওই ফ্ল্যাটে গিয়ে? জানি না স্যার। তুমি আবার এদের কোনো ভুল বিল্ডিং এ নিয়ে আসোনি তো? আমি ভুল বিল্ডিং এ কেন নিয়ে আসবো স্যার? 1 মিনিট, এই দেখুন দেখুন কি লেখা আছে। ঠিকই তো আছে। এই রেকর্ডটা ভুল আছে স্যার। আমি এক্ষুনি আপনাদের ফ্ল্যাটের রেকর্ড দেখাচ্ছি। এদিকটায় আসুন। যদিও ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ আছে, হয়তো ওখানে মাকড়সা জাল হয়ে গেছে। দেখি। আসুন স্যার, আপনি নিজের চোখেই দেখে নিন। ও হো 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 হো, এ তো চারদিকেই খালি রিয়ার ফটো ছড়ানো। কি সেক্রেটারি বাবু, এটা কি সেই ঘর যেটা 1 বছর বন্ধ ছিল? এটা কি করে হলো আমি জানি না কিছু। অ্যাকচুয়ালি এই ঘরের চাবি শুধু আমার কাছেই থাকে। ডুপ্লিকেট চাবি বানানোটা খুব একটা কঠিন নয়। এই দেখো দয়া, এই দেখো, ও আমার ডার্লিং রিয়া, প্রেম শুধু তোমাকেই করেছি। তুমি যদি আমায় ধোকা দাও তাহলে তাহলে ভুলে যাব আমি তোমায় ভালোবেসেছি। রিয়া তুমি শুধুই আমার। কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমার আর রিয়ার মাঝখানে যে আসবে তাকে আমি একদম শেষ করে দেবো। আমার ভালোবাসার মূল্য দাও, নয়তো তোমার রক্ত দিয়ে আমি হোলিও খেলতে পারি। বাহ বাহ বাহ, যে সমস্ত লিখেছে না দয়া, সে ভীষণ বিপজ্জনক। ওর জীবনের তো একটাই লক্ষ্য দেখছি আমি, রিয়া, শুধু রিয়া। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা আর অপরাধের পার্থক্যটা বোঝানো। আপনি এখানকার সেক্রেটারি না? আপনাদের চোখের সামনে এখানে এই বিল্ডিং, এই ফ্ল্যাটে কোনো অচেনা লোক থাকছিল, আপনারা কেউ বুঝতেও পারেননি? স্যার এই বিল্ডিং এ 50টা ফ্ল্যাট আছে। এবার এক একটা ফ্ল্যাটে গিয়ে কোথায় কি হচ্ছে আমি তো জানতে পারবো না। না, প্রত্যেকটা বিল্ডিং এ একটা সিকিউরিটি গার্ড তো রাখতে পারো, সিসিটিভি ক্যামেরা তো ফিট করা যায়। ওই লোকটা জানতো স্যার যে এখানে এই বিল্ডিং এর সিকিউরিটি খুব খারাপ, সেই জন্যই ও এই ফ্ল্যাটটাকেই বেঁচেছে আর এখান থেকেই ও এই কুরিয়ারটাকে পাঠিয়েছে। দয়া, সে যেই হোক না কেন, সে কিন্তু এই শহরেই আছে, রিয়ার কাছাকাছি কোনো এলাকায়। এবার ওর পরের টার্গেট হলো রিয়াদের বাড়ি। আপনারা ওকে এখনো ধরতে পারলেন না? আপনারা কবে ওকে ধরতে পারবেন? যখন ও আমার চেহারা খারাপ করে দেবে বা আমাকে মেরে ফেলবে তখন? দেখো রিয়া, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। স্যার আপনি হয়তো এটা বুঝতে পারছেন না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। স্যার আমার সবসময় এরকম মনে হয় যে ওই লোকটা আমার আশেপাশেই আছে, সব জায়গায়। ও তো যে কেউ হতে পারে না? মাঝে মাঝে আমার তো এটা মনে হয় যে ও আমার ধারে কাছেই আছে। রিয়া, তোমার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, আর সেই জন্য যখন তুমি বাড়ির থেকে বেরোবে, যেখানেই যাও না কেন, আমাদের অফিসার পুরবী প্রতি মুহূর্তে ও তোমার সঙ্গে থাকবে, তোমার কিচ্ছু হতে দেবে না। ওর নাম পুরবী।
স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে মিস্টার দয়াকে আমার সাথে সিকিউরিটি হিসেবে থাকতে পারেন প্লিজ। দয়া দয়াই বা কেন? অ্যাকচুয়ালি মিস্টার দয়া যদি আমার সাথে থাকেন তাহলে আমি নিজেকে একটু বেশি সুরক্ষিত মনে করব। আর আমার এটা মনে হয় যে ওই পাগল লোকটা দয়াকে দেখে বেশি ভয় পাবে। প্লিজ প্লিজ এনাকে আমার সাথে থাকতে দিন। রিয়া, একটা কথা পরিষ্কার শুনে নাও, তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে সন্দেহ করা, আর যে কিনা একজন সিআইডি অফিসার, এটা ভালো দেখায় না। দেখো, পুরবী আমাদের সিআইডি টিমের একজন এক্সপার্ট অফিসার। স্যার ইউ আর রাইট, আই এম সো সরি। আপনি কিছু মনে করেননি তো? আমি বলতে চাইছি ইটস ওকে স্যার। যদি আমার থাকাতেও সুরক্ষিত ফিল না করে তাহলে আমার এখানে থাকার দরকারটাই বা কি? ইটস ওকে। পুরবী, আপনি আমার উপরে রেগে যাচ্ছেন। উইমেন্স ডেতে আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম। যদি ওই দিন আপনি যেসব কথা বলেছিলেন সেটা আপনি আসল জীবনেও অ্যাপ্লাই করে থাকতেন। আমার কথার মানে সেটা ছিল না। আই এম রিয়েলি সরি। It's okay. আমি বুঝতে পারছি। স্যার, একে সুরক্ষিত রেখো, খুব ভালো রকম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এক্সকিউজ মি। সানডে। ইয়েস স্যার। এক্সকিউজ মি ম্যাডাম। রিয়া ম্যাম, হ্যাঁ, আপনার অটোগ্রাফ পেতে পারি? অটোগ্রাফ? আমাদের জন্য নয়, আমাদের দুজনের ভাইপোদের জন্য। অফকোর্স। আসলে আমার ভাইপো না আপনার এসি, ফ্যান, কুলার সবকিছু। শিওর, হোয়াই নট। এই নিন। হ্যাঁ, বলছি যে আপনাদের ভাইপোদের নামগুলো কি? আমার ভাইপোর নাম পঙ্কজ, আর আমার একমাত্র ভাইপোর নাম হলো ফ্রেডি। ওকে। পঙ্কজের জন্য না লটস অফ লাভ লিখবেন। হ্যাঁ শিওর। কি হচ্ছে? এনাদের ভাইপোরা আমার কাছ থেকে অটোগ্রাফ চেয়েছিল, বাস সেটাই করছিলাম। আচ্ছা, আপনার ভাইপোর নাম কি? দিন। আরে, আপনার ভাইপোর নাম পঙ্কজ আর আপনার ভাইপোর নাম ফ্রেডি? আই এম সো সরি, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। কি হচ্ছিল এইসব? স্যার, হ্যাঁ? এনার আইডিয়া ছিল স্যার। আরে আজকাল তো সবাই সেলফি তোলে, অটোগ্রাফ নিয়ে কি করবে তোমরা? এতক্ষণ পরে বললে? সেলফি নাও, সেলফি। হ্যাঁ, তোমাদের রিয়া ম্যাডামের পরের শুটিং কবে আর কোথায়? স্যার কালই আছে স্যার, কাল আছে এসি স্টুডিওতে। ও নো। কি হচ্ছে? স্যার যবে থেকে মিডিয়া খবরটা ছড়াচ্ছে যে ম্যাডামের জীবনহানি হতে পারে, তবে থেকে ওনার লাইফ ফেল হয়ে গেছে। রোল ক্যামেরা, বৃষ্টি, মিউজিক, অ্যাকশন। কাট কাট কাট। রিয়া, এনার্জি দরকার আরো। আরেকবার যাবো, এটা হয়নি ঠিক করে। আই এম সো সরি। ও গড, উই উইল ট্রাই ওয়ান মোর। ক্যামেরা রোল, বৃষ্টি, মিউজিক, অ্যাকশন।
কাট ফ্রেন্ডস, আজ আমাদের ফিল্মের এটাই শেষ শট ছিল। আজ আমাদের ফিল্ম কমপ্লিট হলো। সো প্যাক আপ। হ্যালো 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 ফ্রেন্ডস, প্লিজ প্লিজ প্যাক আপ হয়তো হয়েছে, কিন্তু এক্ষুনি আপনারা চলে যাবেন না। এখন একটা সারপ্রাইজ বাকি। ঠিক 15 মিনিট পরে আমরা কেক কাটিং সেরিমনি করব রিয়া দেবীর বার্থডে। ওয়াও, এক্সকিউজ মি, নাইস শট রিয়া। থ্যাংক ইউ। খুব ভালো শট দিয়েছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। সো সরি, আপনারা শুটে বোর হচ্ছেন না তো? না না, আমরা তোমাদের কাজ করছি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট নো ইট। প্রবলেম। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। রিয়া, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস আ লট স্যার। এক সেকেন্ড, আমি একটু চেঞ্জ করে বাইরে চলে আসি। আই জাস্ট টেক 1 মিনিট। ইয়েস ইয়েস, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। মা, আমি জাস্ট 2 মিনিটে চেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। রিয়া, 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 কি হয়েছে? রিয়া, কি হয়েছে? রিয়া, রিয়া দরজা খুলো। কিছু করুন না, আপনারা সবাই একটু বেরিয়ে যান। এই, রিয়া, রিয়া, কি হয়েছে? রিয়া, রিয়া, তুই ঠিক আছিস তো? কি হয়েছিল কি? কেউ ভিডিও পাঠিয়েছে? যান, আপনারা পিছিয়ে যান। এ তো মেকআপ রুমের ভিডিও। এ তো আবার মেসেজও পাঠিয়েছে। আমি সব সময় তোমার সাথে আছি, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে। মেরে ফেলবে ও আমাকে, ও আমাকে মেরে ফেলবে। ভয় পাস না সোনা, কিচ্ছু হবে না মেরে তোর। ফেলবে। আপনারা প্লিজ এখান থেকে বাইরে যান। চলুন চলুন, এখান থেকে বাইরে যান। এদের। চলুন চলুন। এই ঘরে অন্য কেউ ছিল নাকি? না স্যার, কেউ ছিল না ভেতরে, কাউকে দেখিনি আমি, কেউই তো ছিল না। আমরা তো বাইরেই ছিলাম। তাহলে এই ভিডিওটা কে বানালো? ভিতরে আসার তো এই একটাই দরজা দেখছি। কিচ্ছু বুঝতে পারছি না আমি যে আমার সাথে কেন এরকম হচ্ছে। মেরে ফেলবে আমাকে, প্লিজ শান্ত হ রিয়া, প্লিজ শান্ত বাঁচান হ। আমাকে, প্লিজ প্লিজ কিছু করুন। কিচ্ছু হবে না। ভিডিওতে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, ওই দিক থেকেই শুট করা হয়েছে। এই হলো ক্যামেরা। এটা 550 ওয়্যারলেস ক্যামেরা। এর রেঞ্জ হলো 300 ফিট। 300 ফিট? তার মানে ও যেই হোক, ওই ফিল্মের সেটেই আছে। 1 মিনিট, আমি আসছি। এই ক্যামেরার ব্যাপারে আপনারা জানেন কিছু? না না, আমি কিচ্ছু জানি না আচ্ছা, এই বুকে কে দিয়েছিল? স্যার। এতগুলো উপহার আর একটার মধ্যে কোনো নাম লেখা নেই। আমি কিচ্ছু জানি না স্যার, প্লিজ, আমি কিচ্ছু জানি না। প্লিজ কিছু করুন, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও আমাকে। মা, কোনো ব্যাপার না, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি। আমার কথা শোন মা, তুই ভয় পাস না। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? স্যান্ডি, এই পার্টি এক্ষুনি ক্যান্সেল করো, আমি বাড়ি ফিরবো, তাড়াতাড়ি যাও। ওকে ম্যাডাম।
দয়া, জানতে পেরেছো কি কোন নাম্বার থেকে ওই ভিডিওটা পাঠিয়েছিল? না স্যার, হতে পারে আবার বার্নার ফোন ইউজ করেছে ও। ভিডিও পাঠিয়েই ডিস্ট্রয় করে দিয়েছে ওটা। কিছু তো সূত্র রাখবে। ওখানে অতগুলো ফুলের বুকে ছিল, কিছুই পাওয়া যায়নি। স্যার এই সমস্ত বুকেগুলো বাইরের সেটের মধ্যেই ছিল, তাই মেকআপ রুমে যাওয়ার আগে যে কেউ তার মধ্যে ক্যামেরা ফিট করে দিতে পারে। তাহলে ওখানে যে কয়জন উপস্থিত ছিল সেটে সবার একটা লিস্ট তৈরি করো, একজনও যেন মিস না হয়। সেটে তো অনেক লোক ছিল স্যার, রিয়ার ম্যানেজার, ওর বডিগার্ড, তারপরে ওখানে কাজ করার সমস্ত লোক, অনেক লোক ছিল স্যার। তার মানে যে কেউ ক্যামেরা লাগাতে পারে। রিয়াও তো বলছিল যে ও কাউকেও বিশ্বাস করতে পারছে না, আশেপাশের লোককেও না, সবার উপর নজর রাখতে হবে। স্যার, হ্যাঁ স্যার আমি রিয়ার এই ফ্যানে সব কমেন্টস পড়ছিলাম। দেখাও না ওই দিকটায়। হ্যাঁ স্যার, এই দেখুন, আজব ব্যাপার। সেটা কি? স্যার রিয়ার এই ফ্যানের সব কমেন্টস রিয়ার স্ট্যাটাস আপডেট করার 1 মিনিটের মধ্যেই এসেছে। তার মানে? স্যার এই দেখুন, রিয়া এই স্ট্যাটাসটা সকাল 9টার সময় দিয়েছিল, এটা দুপুর 3টের সময়, আর এইটা রাত্রি 2টোর সময়। আর এই ফ্যান তখনই কমেন্ট করলো 1 মিনিটের মধ্যেই। এর হাতে কোনো কাজকর্ম নেই নাকি? সারাটা দিন শুধু এই ইন্টারনেটেই বসে থাকে। এরকম হতেই পারে না। যদি এই লোকটা অন্য শহর থেকে মুম্বাইতে আসে, তাহলে সারা রাস্তায় ও নিশ্চয়ই ইন্টারনেট পায়নি, তাহলে এত ফাস্ট কি করে রিপ্লাই করলো? এই মেসেজে একটা অদ্ভুত ব্যাপার আছে স্যার। কি স্যার? স্যার এই দেখুন, এখানে এর ইংরেজি খুব ভালো, ঠিকঠাক, কিন্তু এখানে একটু ভুলভাল ইংলিশ লেখা আছে স্যার। এখানে ইউ আর এর বদলে ইয়োর লেখা আছে স্যার। ইয়োর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আর তারপরের ইংরেজিটা ঠিকঠাক আছে স্যার, ইউ আর মাইন অ্যান্ড অনলি মাইন। মাই গড, এটা আবার হয়নি তো যে রিয়ার পিছনে দুটো উন্মাদ ঘুরছে, দুটো পাগল? তাহলে তোর আরো বড় বিপদ হতে পারে। ওহ, আজ তো খুব ক্লান্ত লাগছে। একদম, তাই না? একদম। কি এটা? টুমরো ইজ ইউর লাস্ট ডে অন আর্থ? আবার শুরু হয়েছে এসব। রিয়া, ও গড, এসব কি হচ্ছে? কি হয়েছে? সেটা যেটার ভয় ছিল, আরো একটা হুমকির নোট। নোট? রবি, সিসিটিভি ক্যামেরা চেক করো তাড়াতাড়ি। স্যার, এটা কোথায় ছিল? এই নিচে ফ্লোরের ওপরে। হয়তো দরজার নিচ থেকে কেউ এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি হচ্ছে এসব? কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে ও আপনাদের সামনেই আমার মেকআপ রুমে চলে আসলো, আর এখন আমার ঘরে এসব কি হচ্ছে? দিদি, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। জানি না কবে কবে। শোন মা, ওনারা চেষ্টা করছেন তো, একটু ধৈর্য ধর। মা, আমি কি করে ধৈর্য ধরবো? ও আমাকে মেরে ফেলবে। আপনারা কিছু করতে পারবেন কিনা প্লিজ আমাকে বলে দিন। স্যার, স্যার এই দেখুন, সিসিটিভি ক্যামেরায় বুলেট হোল রয়েছে। আরে আপনারা কিছু করছেন না কেন? আপনারা কিছু দেখতে পাচ্ছেন না নাকি? দেখুন, আপনারা ভয় পাবেন না। আমাদের মধ্যে একজন অফিসার আপনাদের সঙ্গে থাকবে 24 ঘন্টা। রবি, এনাকে উপরে নিয়ে যাও। আসুন। চল মা, ওপরে চল। জিগ্নেশ স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। গুলি লাগার আগে যদি কিছু পাওয়া যায়। শিওর শিওর, আসুন। দরজার নিচে তো এতটা গ্যাপ নেই যে এই নোটটা ভেতরে ঢোকানো যাবে। তার মানে এই নোট বাড়ির ভেতরে আগে থেকেই রাখা ছিল। দাদা, তুমি শিওর যে এই চিঠিটা যে এটা দরজার নিচ দিয়ে যাবে না? স্যার, আমি একবার নয় 4-5 বার চেষ্টা করেছি স্যার। ওই দরজার নিচে থেকে এই নোট ঢোকানো ইম্পসিবল স্যার। স্যার, আমার মনে হচ্ছে বাড়িরই কোনো কাছের কেউ হবে। হ্যাঁ অভিজিৎ স্যার, আমরা যখন ঘরের তল্লাশি নিচ্ছিলাম তখন ওখানে একটা বুক সেলফ পেয়েছি স্যার। ওখানে একটা ম্যাগাজিন পেয়েছি স্যার।
স্যার এই দেখুন, ওই ফ্যান এই ম্যাগাজিনের অক্ষরগুলো কেটে ওই নোটটা বানিয়েছে স্যার। স্যার যদি এটা কেউ বাইরের লোক হয়ে থাকে তাহলে সে সময় নিয়ে এসে ভিতরে ঢুকে এইসব করেছে, এটা তো কোনো সাইকোপ্যাথের কাজ। আর যদি বাড়ির কেউ হয়, মানে বাড়ির ভেতরের, তাহলে তো রিয়ার জীবনে ভীষণ বিপদ। পুরবি একটা কাজ করো, ওই রিয়ার বাড়িতে যারা থাকে সবাই আত্মীয় স্বজন, ওয়াচম্যান, সিকিউরিটির লোক, কাজের লোক, যারাই হোক না কেন, সে যেই হোক না কেন, সবার ব্যাপারে খোঁজ নাও। দেখো তারা কোথায় কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তাদের ফোন রেকর্ড পর্যন্ত চেক করো। একে একে প্রত্যেকের কুষ্টি ঠিকুজি চেক করো, সবার কুষ্টি ঠিকুজি। ম্যাডাম আপনার অটোগ্রাফের সঙ্গে একটু ডেটটাও লিখে দেবেন না? হতে পারে এটা আপনার শেষ অটোগ্রাফ। কি শুনুন, আপনারা পেছনে যান। সরে যান আপনারা। ম্যাম প্লিজ, ম্যাম কিছু বলুন। ম্যাম আসুন আসুন। গুড ইভিনিং। আমি প্রডিউসার অরোরা। আমি চাই আমার পরের ছবিটার জন্য আপনাকে সাইন করাতে। দেখুন আজ পর্যন্ত আমি যে কটা ছবি করেছি সব কিন্তু সুপারহিট, তাই আমার রিকোয়েস্ট প্লিজ আমার পরের ছবিটা আপনি করুন। অরোরা সাহেব, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন। এখন ম্যাডামের কাছে নতুন ফিল্মের জন্য কোনো ডেট নেই, প্লিজ। স্যান্ডি ভাই, আমার পিকচারে কিছু প্যাচ ওয়ার্ক কিন্তু বাকি আছে, কাউকে ডেট দিয়ে দেবেন না জানো। কিন্তু আরে চাপ নেবেন না, শুনুন প্লিজ, ওনার কাছে এখন কোনো ডেট নেই নতুন ফিল্মের জন্য। এখন আপনি এদিকে আসুন প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি এদিকে আসুন, বুঝিয়ে বলছি আপনাকে। দেখেছেন স্যার, পৃথিবীটা কতটা স্বার্থপর। যেই আমার প্রাণ সংশয় হয়েছে, যে কেউ আমার সাথে কাজ করতে উঠে পড়ে লেগেছে। দেখুন, প্রত্যেক জিনিসেরই ভালো আর খারাপ দুটো দিক থাকে। ইউ ক্যারি অন। শুনুন প্রডিউসার সাহেব, এখন ম্যাডাম কিন্তু পুরনো রেটে কাজ করছে না, ওনার রেট ডাবল হয়ে গেছে। আপনি রাজি থাকলে বলুন। এরকম করবেন না ভাই, এত টাকা তো হিরোও নেয় না। দেখুন, রিয়া ম্যাডামের কোনো হিরোর প্রয়োজনই পড়ে না, নিজের ক্ষমতা দিয়েই উনি ওনার ওপেনিং তৈরি করেন। রাজি থাকলে আপনি আমাকে বলুন। প্লিজ ভাই, আমার দিকটাও একটু দেখুন। আপনারা তো বোঝেন, আপনি একটু বলুন না। হ্যালো, না ওনার কাছে এই মুহূর্তে কোনো ডেট নেই। আচ্ছা, ওপেনিং? না না, একদমই নেই, একদমই নেই। স্যার, পুরো বাড়ির লোকের ফোন রেকর্ড চেক করেছে। এই রাজীবের ফোন রেকর্ডে একটা নাম্বার রয়েছে যে আমাদের সাসপেক্ট হতে পারে। এটা কার নাম্বার? স্যার এই নাম্বার পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ গুপ্তর নাম্বার। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কল করেছে রাজীব বিকাশকে। 13 তারিখেও করেছিল স্যার, যেদিন রিয়াকে ওই পুতুল গিফট করা হয়েছিল। হ্যাঁ, 13 তারিখ। পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ আর রাজীবের ফোন, মানে এ কোনো পাগল ফ্যান নয়। তার মানে রাজীব রিয়াকে এগুলো মিথ্যে পাবলিসিটি দেওয়ার জন্য করেছিল, যাতে আরো কিছু ফিল্মও পেতে পারে। হ্যাঁ, যদি এই রাজীব আমাদের কাঁধে বন্দুক রেখে রিয়াকে ও মিসইউজ করতে চায়, তাহলে ওকে বুঝিয়ে দিতে হবে যে সিআইডির সঙ্গে লড়াই করা কতটা ভয়ঙ্কর হতে পারে। বিকাশ, কতবার বলেছি তোকে আমায় ফোন করবি না? এমন কি দরকারি কাজ পড়ে গেল যার জন্য আমায় তুই ডেকে পাঠালি? আমাদের কথা শুনে ও ডেকেছে। বিকাশের ওপর রাগ করার কোনো দরকার নেই, বুঝেছো? স্যার, আপনি এখানে কেন? আমাদের দেখে ভয় পেয়ে গেলেন? না না স্যার, এইরকম কোনো ব্যাপার না। এমনিতেও আজকাল পাবলিসিটির যুগ। আর স্যার, যদি সিআইডির পাবলিসিটির দরকার হয়, বিকাশের থেকে ভালো আর কি হতে পারে? কি বিকাশ? এমনিতেই সিআইডি তার কর্তব্যের জন্য ভীষণ বিখ্যাত। আমাদের ফেক পাবলিসিটির কোনো অভ্যাস নেই, আর না প্রয়োজন। ফেক পাবলিসিটি? হ্যাঁ, ফেক পাবলিসিটি, নকল পাবলিসিটি, যেটা তুমি রিয়ার জন্য করেছিলে আরো অনেক ফিল্মে কাজ করানোর উদ্দেশ্যে, তাই না? আমি কি করতাম? সিআইডির সঙ্গে চালাকি করে জেলে যেতাম?
এখন সত্যি কথাটা তুমি এখানেই বলবে মিস্টার রাজীব, নাকি বিউরোতে যাবে? স্যার, রিয়ার কাছে কাজ ছিল না। ওর আগের সিনেমাগুলো বেশ ফ্লপ করেছিল, আর ও ঘরে বসেছিল। ওকে এই অবস্থায় আমি দেখতে পারছিলাম না স্যার, সেই জন্য আমি বিকাশে থেকে সাহায্য চাইলাম। আর স্যার, ও নিজের মাথা খাটিয়ে এই সমস্ত প্ল্যানটা বানিয়েছিল। স্যার, আমার কর্মচারীরা অনেক শহরে ছড়িয়ে আছে, তাই আমি নিজেই আলাদা আলাদা শহর থেকে ওদেরকে দিয়ে ফোন করিয়েছিলাম, যাতে সবাই ভাবে যে ওই সমস্ত ফ্যানেদের সঙ্গে রিয়া ম্যাডামের ঘনিষ্ঠতা বাড়ছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। একদিক থেকে তাহলে আমাদের আন্দাজটাই ঠিক, অনেকেই রিয়ার পিছনে পড়ে রয়েছে না? নাকি এটা বলা যায় যে সম্পূর্ণ পিআর টিম? আর ওই পুতুলের আইডিয়াটা তোমারই ছিল? হ্যাঁ স্যার, এমনকি আপনাদেরকে ডাকার আইডিয়াও আমারই ছিল। কিন্তু দেখুন না স্যার, আজ রিয়ার কাছে কতগুলো সিনেমা আছে। স্যার, আমি আমার বোনের সাহায্য করেছি, এতে কি অন্যায় আছে বলুন? চুপ! এরপরেও জিজ্ঞেস করছো ভুলটা কোথায়? আমাদের মূল্যবান সময় তুমি নষ্ট করেছো। এই সময়টুকুই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতাম। প্রস্তুত হও জেলে যাওয়ার জন্য। জেল যাওয়ার আগে তুমি নিজের মুখে তোমার এই জঘন্য কাজটা বলবে রিয়াকে, বুঝেছো? স্যার, রিয়াকে বলার কি প্রয়োজন বলুন? স্যার, সবার আগে তো এই পুরো আইডিয়াটা ওর মাথাতেই এসেছিল। তাহলে এই পুরো আইডিয়াটা রিয়া? তার মানে রিয়া এর মধ্যে ইনভলভ আছে? তাহলে রিয়া আমাদের মিথ্যে বলেছিল? রিয়া? হ্যালো স্যার। ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি আমি লেন্স পরে পরে খুব ক্লান্ত হয়ে গেছি। আপনি আমার লেসিক অপারেশন করতে পারবেন? ঠিক আছে, প্রথমে আমি আপনার চোখের টেস্টটা করে নিই। ওকে। দেখুন, পড়ুন। হ্যাঁ, LIGHTS লাইটস, CAMERA ক্যামেরা, ACTION লাইটস, ক্যামেরা, অ্যাকশন। আপনি কি ভেবে আমার সাথে এসব মজা করছেন? হ্যাঁ, এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির রেওয়াজ। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। রিয়া কোথায়? ডক্টরের সাথে ভেতরে আছে। ডাক্তারবাবু, আপনি এটা বসে পড়ো। আর লাস্টে কাট। মাই গড! রিয়া? রিয়া? শি ইজ ডেড। মাই গড! ও নো। কারা আপনারা? হ্যাঁ স্যার, আমি ডক্টর আর ওর রিসেপশনিস্ট। এসব কিভাবে হলো? কি করে? জানি না স্যার, পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো আর তারপর আমাদের অজ্ঞান করে বেঁধে দিল স্যার। এখান থেকে বাইরে যাওয়ার জন্য আর কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে, এই দিক থেকে স্যার। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। এটা কি করে হতে পারে স্যার? আমার বোন কি করে মরতে পারে? এই সব কিছু একটা মিথ্যে কেস মনে হচ্ছে স্যার। কখনো কখনো একটা মিথ্যেও সত্যিকে ভয়ানক স্বপ্ন করে দেয়। হয়তো তোমার ওই পিআর এর মিথ্যে আর্টিকেল পড়ে কারো মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই ও সত্যি রিয়াকে মেরে ফেলে। সরি স্যার, কিন্তু আমার ক্যারিয়ারে আগে কখনো এরকম ঘটেনি। স্যার, আমি যদি জানতাম যে এরকম কিছু ঘটতে পারে, তাহলে এই সমস্ত গল্প আমি কখনো ছাপতাম না। আর ছাপাও উচিত নয়। তোমরা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো, আর তারা তোমাদের মিথ্যেটাকে সত্যি ভেবে নেয়। রাজীব, বল কেন করলি তুই এরকম? বল, যাতে রিয়া আরো বেশি টাকা পায়, আরো ছবি করতে পারে। কি করবি এই টাকা দিয়ে তুই? বল, কি করবি যখন ওর মেয়েটাই আর থাকলো না? ম্যাম, থামুন, আসুন। বিকাশ, একটা কথা বলো। স্যার,
রিয়ার কাছে যে হুমকি দেওয়া চিঠিগুলো গেছিল, মেসেজ গিয়েছে, ফটোগ্রাফ গিয়েছে, এগুলো সব কটাই তোমার অফিস থেকে বেরিয়েছিল? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই কথাটা আমি জোর দিয়েও বলতে পারছি না। তার জন্য স্যার আমাকে সমস্ত মেসেজগুলো আবার চেক করে দেখতে হবে। সব আমার দোষ স্যার। স্যার আমাকে ফাঁসি দিয়ে দিন, আমার বোনের মৃত্যুর চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না স্যার। এখন তোমার এটাই শাস্তি। সারা জীবন নিজের বোনের মৃত্যুর বোঝা বুকের মধ্যে চেপে বয়ে বেড়াবে। হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। হ্যাঁ শালুকে, তুমি বলছিলে এমন কোন প্রমাণ আছে যেটাতে সহজেই খুনিকে ধরা যাবে? কি প্রমাণ আছে বলো? বস, ওই সব কটা ভয় দেখানো চিঠি আর নোট থেকে আমি খুনি যে চিঠিটা পাঠিয়েছে সেটা পেয়ে গেছি। আপনি এত কনফার্ম হয়ে কি করে বলছেন ডক্টর সালুকে যে এই চিঠিটা খুনিই পাঠিয়েছে, পিআর কোম্পানি নয়? এই জন্য দয়া, কারণ হচ্ছে যে শুধু এই চিঠিটাই প্রিন্টার পেপারে প্রিন্ট করা হয়েছে, আর কোনো চিঠিতে প্রিন্টার পেপার ব্যবহার করা হয়নি। স্যার মানছি যে এই চিঠিটা খুনি পাঠিয়েছে, কিন্তু এই চিঠির সাহায্যে খুনির কাছে পৌঁছবো কি করে? কি করে ধরবে? বরং একটা কাজ করো, এই চিঠিটাকে ভালো করে মন দিয়ে দেখো। জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। এক মিনিট ভাই, আমি তোমাকে চিঠিটা পড়তে বলিনি, আমি বলেছি চিঠিটা মন দিয়ে দেখো। তবে দেখো। আচ্ছা, দেখে তো কিছুই বুঝতে পারছি না। এমনি দেখতে পাবে না, এটা কিভাবে দেখবে আমি বলছি, এসো। এইটা এই বিন্দু? হ্যাঁ, বিন্দু। এই বিন্দুটা খুব কাজের জিনিস। যখনই কোনো প্রিন্টার থেকে প্রিন্ট আউট বেরোবে তখন ওই পেপারের ওপর এই বিন্দু এসে যায়। এর থেকে সিকিউরিটি এজেন্সিস জানতে পেরে যায় যে এই প্রিন্ট আউটটা কোন সময় বেরিয়েছে আর কোন মেশিন থেকে বেরিয়েছে। এক্স্যাক্টলি। মানে শহরের যে কোনো সাইবার ক্যাফে থেকে আমি যদি একটা প্রিন্ট আউট নিয়ে এসে দেখাই, তাহলে আপনি দেখে বলতে পারেন যে ও প্রিন্ট আউট কোন প্রিন্টার থেকে বেরিয়েছে? আমি নয় দা, এই এই বিন্দুটা বলতে পারবে। তাহলে বলে দাও কি বলছে ওই বিন্দুটা? এই প্রিন্টারটা হচ্ছে লেজুস, আর এর সিরিয়াল নাম্বার হচ্ছে 32234DYI6, আর এর প্রিন্টিং টাইম হচ্ছে 10:19। তাহলে ওই প্রিন্ট মেশিনের মালিকের সঙ্গে 32234DYR6 এর মালিকের সঙ্গে কথা বলি। ওই দীপকের সব ডেট এখন ব্লক করে দিও, ঠিক আছে? কেমন আছেন গিরিশ বাবু? থ্যাংক ইউ, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। আরে আপনারা এখানে ওই রিয়ার খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ, সেরকমই ধরে নিন, সেই কারণেই তো আমরা এসেছি এখানে। আমি ঠিক বুঝলাম না স্যার। গিরিশ বাবু, আপনার কাছে প্রিন্টার আছে না? হ্যাঁ স্যার, আছে আমার কাছে প্রিন্টার। আপনি কোনো প্রিন্ট আউট বার করতে চান? একটু দেখতে পারি? লেজেস প্রিন্টার, সিরিয়াল নাম্বার 32234DYR6। এই একই নাম্বার সালুকে বলছিল। আপনারা কি বলছেন আমার কিছু মাথায় ঢুকছে না স্যার। যখন জেলে বসে জাতা ঘোরাবি আর ফাঁসি অর্ডারের অপেক্ষা করবি না, তখন সব বুঝতে পারবি। জেল? আমি কেন যাব জেলে স্যার? রিয়াকে কেন মেরেছেন? হোয়াট ননসেন্স! আমি রিয়াকে মারিনি। এই চিঠিটা তুই পাঠিয়েছিলি না রিয়াকে? আরে স্যার, এই চিঠি আমি কেন পাঠাবো? পাবলিসিটির জন্য। আবার কি? আমার পিকচারের তো এমনি পাবলিসিটি হয়ে যাচ্ছিল স্যার। আমি তো ওকে আর একটা ফিল্মের জন্য সাইন করাচ্ছিলাম স্যার, আর সাইনিং অ্যামাউন্টও দিয়েছিলাম। আমি দ্বিগুণ সাইনিং অ্যামাউন্ট কেন দিতে যাবো স্যার? এর মধ্যে আমার কি সুবিধা হবে স্যার? এই চিঠিটা আপনার প্রিন্টার থেকে বেরিয়েছে। আরে আমার তো প্রিন্টার অনেক লোক ব্যবহার করে স্যার। স্যার, এই প্রিন্টারে এই হিস্ট্রি বাটনটা আছে স্যার। এক্ষুনি জেনে যাব যে 17 তারিখে 10টা 19 মিনিটে
এই প্রিন্ট অর্ডারটা কে দিয়েছিল? হ্যাঁ স্যার প্রিন্ট অর্ডারটা তো কোনো ফোন থেকে দেওয়া হয়েছে। ফোনের নাম হলো RLK908। ও মাই গড, এ তো ওর ফোন। গিরিশবাবু, আপনি আমাকে এই সময় এখানে কেন ডাকলেন? আমাদের কথা শুনে। সিআইডি? হ্যাঁ, তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে চাইছি আমরা, রিয়াকে খুনের অপরাধে। ফিল্মের ক্লাইম্যাক্স অসম্পূর্ণ রেখে কোথায় পালাচ্ছ ডিরেক্টর সাহেব? হ্যাঁ, রিয়া নিজের জীবনে যতগুলো সফলতা পেয়েছিল সবটাই আমার জন্য। আর যখন ও সফল হলো তখন ও আকাশে উঠতে লাগলো। ওর পরের ফিল্ম অন্য ডাইরেক্টরের সঙ্গে করতে চেয়েছিল। রিয়ার কথাতেই আমি অন্য ডিরেক্টরকে সাইন করাই, কারণ ও অভয়কে খুবই দুর্বল ডিরেক্টর মনে করত। কারণ ওর কিছু আগের করা ফিল্ম অভয়ের কারণেই ফ্লপ করেছিল। বাজে কথাই সব, একদম বাজে কথা। ওর ফিল্ম হিট হয়নি কারণ ও একটা জঘন্য অ্যাক্ট্রেস। না তোর কোনো ট্যালেন্ট ছিল আর না কোনো বুদ্ধি। এমনকি এই পাবলিসিটির আইডিয়াও আমি ওকে দিয়েছিলাম। আর যখন ও ফেমাস হয়ে যায় সবার আগে ও আমারই পেটে লাথি মারার চেষ্টা করলো। আর ওই পাগল ফ্যানের আইডিয়াটা তুমিই দিয়েছিলে রিয়াকে? হ্যাঁ, আমিই দিয়েছিলাম। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমি এই আইডিয়াটা সত্যি করে দিয়েছি। লাইটস, ক্যামেরা, অ্যাকশন, আর লাস্টে কাট। বাহ ডিরেক্টর, বাহ, দারুণ কাজ করেছো তুমি। এই বুদ্ধিটাই যদি তুমি আর এই কনসেপ্ট তুমি যদি ফিল্মের কাজে লাগাতে না, তাহলে তোমার পেছনে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বড় লাইন পড়ে যেত। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যে কাজটার জন্য তুমি অপরাধী হয়েছো না, তার পরিণামে তুমি শুধু পাবে ফাঁসির দড়ি। ফাঁসি হবে তোমার।